70 বছর আগে চীন ছিল বিশ্বের অন্যতম গরিব একটি দেশ। মানুষ না খেয়ে মারা যেত, অথচ আজ আপনার হাতে থাকা ফোন, পরনে থাকা কাপড়, এমনকি আপনার ঘরের বাল্ব পর্যন্ত সব জায়গায় লেখা মেড ইন চায়না। মাত্র 40 বছরে একটা দেশ কিভাবে পুরো পৃথিবীর কারখানা হয়ে গেল, আজকে সেই আসল গল্পটাই জানবো। তাহলে চলুন শুরু করা যাক। সাল 1949 চাইনিজ সিভিল ওয়ার শেষ হয়েছে। মাত্র কমিউনিস্টরা এই সিভিল ওয়ারের মাধ্যমে ক্ষমতা এসেছে, কিন্তু এর পরবর্তী 30 বছর ছিল চায়নার ইতিহাসে অন্যতম অন্ধকার যুগ। তৎকালীন শাসক মাও জিডং এর আন্ডারে কালচারাল রিফর্ম এবং দ্য গ্রেট লিপ ফরওয়ার্ড নীতির কারণে লাখ লাখ মানুষ না খেয়ে মারা যায়। চীনের অর্থনীতি তখন বিশ্ব থেকে প্রায় ছিন্ন হয়ে যায় এবং সে সময় বাইরের কোনো ব্যবসা বা বিনিয়োগ চীনের ভিতর ঢুকতে পারে না, যার ফলে চীনের অর্থনীতি আস্তে আস্তে আরো খারাপ হয়ে যায়। তবে এই সব ধীরে ধীরে বদলে যায় 1978 সালে, যখন ডেং জাওপিং চায়নার ক্ষমতায় আসেন। ওনাকে মডার্ন চায়নার চিফ আর্কিটেক্টও বলা হয়ে থাকে। তিনি একটা কথা বলেছিলেন যেটা পুরো চীনের ভবিষ্যৎ বদলে দেয়। বিড়াল কালো না সাদা সেটা বড় কথা নয়, ইঁদুর ধরতে পারলেই হলো। মানে আদর্শ নয়, ফলাফলটাই হলো আসল। তিনি মাও জিডং এর গ্রেট লিপ ফরওয়ার্ড এবং কালচারাল রিফর্মের মতো যত হাবিজাবি ব্যবস্থা ছিল সেগুলোকে বাতিল করেন এবং চীনের মধ্যে ধীরে ধীরে শিক্ষা ব্যবস্থাকে পুনরায় চালু করেন। এমনকি তিনি চীনের দরজা প্রথমবারের মতো বিশ্ব বাণিজ্যের জন্য খুলে দেন। কিন্তু পুরো দেশ একসাথে খুলে দিলে সেটা ছিল ঝুঁকিপূর্ণ, তাই তিনি হংকং এর মতো কিছু কিছু নির্দিষ্ট অঞ্চলকে স্পেশাল ইকোনমিক জোনে রূপান্তর করেন। মানে পুরো দেশের বদলে মাত্র কয়েকটা ছোট এলাকা বেছে নেয় পরীক্ষা করার জন্য। এর মধ্যে একটি ছোট জেলের গ্রাম ছিল শেংজেন। এই এলাকাগুলোর নাম রাখা হয় স্পেশাল ইকোনমিক জোন, যেখানে বিদেশি কোম্পানিরা এলে বিশেষ সুবিধা পাবে, যেমন কম ট্যাক্স, সহজ নিয়ম আর প্রচুর পরিমাণে সস্তা শ্রমিক। এবং এর ফলাফল ছিল অবিশ্বাস্য। মাত্র 30,000 মানুষের একটা গ্রাম 40 বছরে পরিণত হয়ে 2 কোটির বেশি মানুষের একটি মেগা সিটিতে, যেখানে আজ তৈরি হয় হোয়াই, টেনসেন্ট এবং ডিজে এর মতো বিশ্বের সেরা কোম্পানিগুলো। এবং বিশ্বের কোনো শহর এত দ্রুত এগিয়ে যেতে পারেনি। আপনি হয়তো ভাবছেন, তাহলে ব্যাপারটা তো সোজা, সস্তা শ্রমিক তাহলে যে কোনো দেশে কারখানা তৈরি করতে পারে। কিন্তু এখানে বেশিরভাগ মানুষ ভুল করে। ভিয়েতনাম, বাংলাদেশ, ভারত এইসব দেশেও শ্রমিক খরচ কম, তাহলে কেন এরা চীনের জায়গা নিতে পারলো না? কারণ চীনের আসল শক্তি শ্রমিক নয়, চীনের আসল শক্তি হলো সাপ্লাই চেইন ইকোসিস্টেম। মানে কথার কথা, আপনি একটা জুতা বানাতে চান, জুতা বানাতে আপনার কাঁচামাল লাগবে, সুতা লাগবে, জুতার জন্য রং লাগবে, আঠা লাগবে, যন্ত্রপাতি লাগবে, শ্রমিক লাগবে এবং সর্বশেষে একটি কারখানা লাগবে। সবকিছু একই শহরের ভেতরে কয়েক কিলোমিটারের মধ্যে পাওয়া যায়। একটা প্রোডাক্ট আইডিয়া থেকে দোকানে পৌঁছাতে যেখানে অন্য দেশে লাগে কয়েক মাস সময়, সেখানে চীনে লাগে কয়েক সপ্তাহ সময়। এর মূল কারণ হলো, যখন চীনের মধ্যে বাইরে থেকে কোম্পানিগুলো এসে নিজের ফ্যাক্টরি বানিয়েছিল স্পেশাল ইকোনমিক জোনের মধ্যে, তখন সাধারণ নাগরিকরা সেখানে কাজ করার মাধ্যমে তা খুব ভালোভাবে বুঝতে পেরেছিল কিভাবে একটি ফ্যাক্টরি কাজ করে এবং পরবর্তীতে তারা সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজেদের ফ্যাক্টরি করে তোলে, যা সময়ের সাথে সাথে চীনের অর্থনীতিকে আরো শক্তিশালী করে তোলে। তবে এই ইকোসিস্টেম একদিনে তৈরি হয়ে যায়নি। ডেং জাওপিং চলে যাওয়ার পরও পরবর্তী চাইনিজ লিডাররা ডেং জাওপিং এর নীতি অনুসরণ করে চলে। এর পেছনে আছে চীনের সরকারের দশকের পর দশক ধরে বিশাল পরিমাণ বিনিয়োগ, রাস্তা, রেল লাইন, বিদ্যুৎ কেন্দ্র এবং সমুদ্র বন্দর। এখানে চীন ঢেলেছে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার। আজ পৃথিবীর 10টা কন্টেনারের মধ্যে 7টাই চীনের কন্টেনার। সাংহাই বন্দর একাই সামলায় পৃথিবীর সবচেয়ে বেশি পণ্য পরিবহন। পরবর্তীতে 2001 সালে চীন যখন বিশ্ব বাণিজ্য সংস্থা WTO তে যোগ দেয়, তখন এই একটা সিস্টেম এক ধাক্কায় গোটা পৃথিবীর বাজারের মধ্যে চলে যায়। ফলাফল, মাত্র 20 বছরের মধ্যে চীনের রপ্তানি 10 গুণ বেড়ে যায় এবং চীন হয়ে ওঠে পৃথিবীর বৃহত্তম রপ্তানিকারক দেশ। কিন্তু গল্পটা শুধু কারখানা বানানো পর্যন্তই থেমে থাকেনি। 2000 সাল থেকে 2020 সাল পর্যন্ত হাজার হাজার আমেরিকান ও ইউরোপিয়ান কোম্পানি তাদের কারখানা বন্ধ করে উৎপাদন সরিয়ে নেয় চায়নায়। এতে খরচ কম এবং লাভ বেশি। কিন্তু এটার একটা ভয়ঙ্কর দিকও ছিল, যেটা 2020 সালে বিশ্ব বুঝতে পারে কোভিডের সময়। যখন চীনের কারখানাগুলো লকডাউনের কারণে বন্ধ করা হয়েছিল, তখন হঠাৎ পুরো পৃথিবীতে মাস্ক, ঔষধ, ইলেকট্রনিক যন্ত্রাংশ, এমনকি সাধারণ প্লাস্টিকের জিনিসপত্রেরও অভাব দেখা দেয়। তখন বিশ্ব বুঝতে পেরেছিল তারা কতটা মাত্র একটি দেশের উপর নির্ভরশীল। আপনি হয়তো খবরে দেখেছেন যে অ্যাপল তাদের কিছু কারখানা ভারতে সরাচ্ছে, অনেক কোম্পানি তাদের কিছু কারখানা ভিয়েতনাম বা মেক্সিকোতে সরাচ্ছে। গত কয়েক বছরে চীনের শ্রমিকের মজুরি অনেক বেড়ে গিয়েছে। 90 দশকের তুলনায় এটা প্রায় 10 গুণ বেশি। তার উপর আবার আমেরিকা এবং চীনের বাণিজ্য যুদ্ধ, আবার কোভিডের সময়ের অভিজ্ঞতা থেকে অনেক কোম্পানি এখন একটা দেশে সকল ফ্যাক্টরি করতে চাচ্ছে না। অনেকেই ভাবছে চীনের বিশ্ব কারখানা হবার দিন বুঝি শেষ, কিন্তু আসল সত্যটা
হলো উল্টো। চীন সস্তা পণ্য ছেড়ে দিচ্ছে না ঠিকই, কিন্তু তার পাশাপাশি হাইটেক শিল্পের রপ্তানি বাড়িয়েছে। ইলেকট্রিক গাড়ি, সোলার প্যানেল, ব্যাটারি, রোবোটিক্স, সেমিকন্ডাক্টর এই খাতগুলোতে আজ চীন বিশ্ব নেতা হয়ে যাচ্ছে। যেমন বিশ্বের 10টা ইলেকট্রনিক গাড়ি থেকে 6টাই তৈরি হয় চায়নার মধ্যে। তবে যে এটা সত্য যে ভারত, ভিয়েতনাম, মেক্সিকো এবং অন্যান্য দেশগুলোর মধ্যে ধীরে ধীরে কারখানা তৈরির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু কঠিন বাস্তবতা হলো যে আমেরিকা এবং ইউরোপিয়ান দেশগুলো চাইলেই তারা চায়নাকে ছেড়ে চলে যেতে পারবে না। যেমন কথার কথা ধরা যাক মেক্সিকো ধীরে ধীরে সাধারণ পোশাক আর হালকা ইলেকট্রনিক কারখানা তৈরি করছে, কিন্তু চীনের যে বিশাল সাপ্লাই চেন, বন্দর আর দক্ষ শ্রমশক্তি তৈরি হইতে লেগেছে 4 দশক, সেটা কোনো দেশ চাইলেও রাতারাতি কপি করে ফেলতে পারবে না। তাই বাস্তবতা হলো যে বর্তমানে চীনকে রিপ্লেস করা অসম্ভব এবং আগামী কয়েক দশকেও সে থাকবে সবচাইতে গুরুত্বপূর্ণ প্রোডাকশন হাউস। 70 বছর আগের একটা গরিব, বিধ্বস্ত, দুর্ভিক্ষপূর্ণ দেশ আজ পুরো বিশ্বের প্রোডাকশন লাইন চালাচ্ছে। এটা কোনো ম্যাজিক নয়, এটা ছিল এক নেতার সাহসী সিদ্ধান্ত এবং কয়েকটা ছোট পরীক্ষামূলক শহর, সরকারের ধারাবাহিক বিনিয়োগ এবং কোটি কোটি মানুষের কয়েক দশকের অক্লান্ত পরিশ্রমের ফল। আপনার কি মনে হয় বাংলাদেশও কি একদিন এই দৌড়ে নাম দিতে পারবে? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন। ইতিহাস এবং ভূ রাজনীতি সম্পর্কে আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।